আমাদের রাজনীতিবিদদের ব্যক্তিজীবন, বিশ্বাস, চিন্তাভাবনা, অবসর, তাদের চারপাশের মানুষ তাদের সম্পর্কে কি ভাবেন, এসব কিছু নিয়ে আমাদের আয়োজন রাজনীতির বাইরে। আজকের রাজনীতির বাইরে অনুষ্ঠানে এমন একজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যার পিতা দেশের সাহসী সাংবাদিকতার পথিকৃৎ। বাবার হাত ধরে যিনি শিখেছেন সাংবাদিকতা, এখন অন্যতম দৈনিকের সম্পাদক। পরপর 5 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, পালন করেছেন গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান আনোয়ার হোসেন মঞ্জু। নতুন সম্ভাবনা আর নতুন ভাবনা যাকে ঘিরে রাখে সব সময়। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আপনাকে স্বাগত রাজনীতির বাইরে অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানটা যেভাবে সাজিয়েছি, আমরা জানি যে আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা অনেক অবগত, আপনি অনেক বেশি দৃশ্যমান, কিন্তু আপনার ব্যক্তি জীবন, আপনার স্বপ্ন, আপনার বিশ্বাস, আপনার কাছের মানুষজন, তারা আপনার সম্পর্কে কি বলেন বা আপনার এই ছোট্ট জগৎটি কেমন, সেটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমরা আরও জানতে পেরেছি যে আপনি অনেক কিছুর ভেতরে যে আপনি লং ড্রাইভ খুব পছন্দ করেন। তো এই স্টুডিওতে আসার সময় আপনার লং ড্রাইভটি কেমন ছিল আজকে? গাড়িটা সব থেমে গেছিল। আমি তো বেশ কয়েকশো গজ হেঁটেই আসছি। লং ড্রাইভ আগে যত নিরাপদ মনে হতো, আরামদায়ক, কারণ আপনি রিল্যাক্সিং করতেছেন, বা আমি বলি এটাকে মানে আনওয়াইন্ডিং মাই সেলফ বলি আমি। এবং এই সময় আমার সাথে দু একজন যে বন্ধু বান্ধব থাকে, অবশ্যই তারা আমি যে রাজনীতির বিশ্বাস করি বা আমার যারা পছন্দ বা অপছন্দ, তার সম্পূর্ণ ভিন্নপন্থী। তারা সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে তাদের চিন্তা ভাবনার সাথে আমার কোথাও কোনো মিল নাই। কিন্তু যেহেতু তারা তাদের বক্তব্যটাকে খুব গুছিয়ে বলতে পারে, সেটা আমার কাছে ভালো লাগে। তাহলে আপনার শেষ লং ড্রাইভের স্মৃতি কি বা কবে হয়েছে? কালকে তো আমার ফ্যামিলির সাথে লং ড্রাইভ হয়েছে। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আমরা এও জানি যে আপনি বই পড়তে পছন্দ করেন এবং আপনি মূলত আত্মজীবনী পড়ছেন বা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়ছেন। এখন কি পড়ছেন? সব সময় আমি যে বইগুলি পড়ি, ক্লাস 6 থেকে, এটা অটোবায়োগ্রাফি হতে হবে, এটা মানে দুনিয়াটাকে আমাকে দেখতে ইচ্ছে করে এবং এখানে পাওয়ার প্লেটা কিভাবে হচ্ছে এটা আমার জানার উৎসুকতা আছে। কার আত্মজীবনী আপনি সবচেয়ে বেশি অনেক দিন ধরে পড়েছেন বা উদ্বুদ্ধ হয়েছেন? না, এমন কোনো বিশেষ নয়, সব রাষ্ট্রনায়কদের জীবন কাহিনী আমি পড়ি। ক্লিন্টন বলেন, নিক্সন বলেন, কিসিঞ্জার বলেন, নেহরুটা বলেন, গান্ধীরটা বলেন, এমনকি ভুট্টোর। আমরা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সমাজে জনাব আনোয়ার হোসেন মঞ্জুকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময়ে দেখেছি, নাটকীয় সময়ে দেখেছি। আপনার আত্মজীবনী আমরা কবে পাচ্ছি? আমার তো জীবন আছে কিনা আমি জানি না, তবে ঘটনা বলেই যেভাবে আমি দেখেছি, ধরেন আমি ছাত্র রাজনীতিতে ছিলাম, একটা যুগ সন্ধিক্ষণে আমার রাজনীতি বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম, তো সেই অর্থে আমি অনেক দেখেছি। আমি যখন এরশাদ সাহেব আমাকে যখন মন্ত্রী বানালেন, তার কিছুদিন পর যখন সেনাপতি পরিবর্তন ঘটল, তখন তৎকালীন সেনাপতি জেনারেল আতিক উনি প্রেসিডেন্ট সাহেবের সম্মুখে বললেন যে, স্যার, ইউর মিনিস্টার এডিটর অর এডিটর মিনিস্টার। তখন তো এটা একটা হালকাভাবে নেওয়া হয়েছিল। অনেক অনেক বছর পর আমার মনে প্রশ্ন জাগায় যে সেনাপতি আমাকে কি বলতে চেয়েছেন। মানে সম্পাদক হিসেবে আপনি রাষ্ট্রটাকে দেখছেন, প্রশাসনকে দেখছেন, তাই না, নাকি একজন মন্ত্রী হিসেবে আপনি দেখছেন? আপনার দুটি সত্য আমরা দেখি, একটি হচ্ছে রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু আর একজন সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু। কোনটি আপনার কাছে বড়? বড় কোনোটাই না, দুটাই সমান। আমি দুটো চাইতে বড়। আচ্ছা, আমি এভাবে দেখতে চাই।
আমরা যদি একটু আপনার ছোটবেলার দিকে তাকাই, আপনি আর্কিটেক্ট হতে চেয়েছিলেন, পরে আপনি আর্কিটেক্ট হননি, কিছু রাজনীতিতে। হতে পারিনি। তো সেই স্বপ্ন কেন পূরণ হলো না? দেখেন, আমাদের জন্মের পর থেকে কিন্তু আমাদের বাসায় আব্বা গ্রেপ্তার হতেন। 51-এ আর 52-তে তিনি অ্যারেস্ট হলেন, 58-এ অ্যারেস্ট হলেন, 65-66 তিনি অ্যারেস্ট হলেন। আমি যখন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যখন পাশ করে বেরোলাম, এবার আমার বাবা শুধু গ্রেপ্তারই হলেন না, তিনি কাগজে বন্ধ করে দেওয়া হলো। এইটা একটা ঘটনা। আর একটা ঘটনা খুব ব্যক্তিগতভাবে বলতে হয়, সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে আমি ঢোকার পরে, যেহেতু আমি অন্য পরিবেশ থেকে এসেছি বিশ্ববিদ্যালয়, তো করিডোরে একজন একটা মন্তব্য করলো যে বড় লোকের ছেলেপেলেরা লেখাপড়া করে না। আমি দাঁড়ায় থেকে জিজ্ঞাসা করলাম, তুমি কোন ডিভিশনে পাশ করেছো? মানে আমরাও যে ফার্স্ট ডিভিশনের ছাত্র, এটা কিন্তু এটা একটা কারণ ছিল, হয়তোবা বিশ্ববিদ্যালয় থেকে যাবে। বুয়েটে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আপনি পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়ন সাবসিডিয়ারি নিয়ে ভূগোলে পড়তে শুরু করলেন। এর একটু বলবেন? আমার তখনও ধারণা ছিল যে এরপরে আমি আবার ফিরে যাব, কিন্তু সেটি আর হয়নি। অবশ্যই হয় নাই। কিন্তু ওই যে ছবি আঁকার অভ্যাস, স্কেচ করার অভ্যাস, বা যে কোনো একটা জিনিস স্ট্রাকচারের ব্যাপারে আমার, এটা কিন্তু আমার প্রাকৃতিক একটা ইনস্টিংক্ট। আমার কোনো বেসিক এডুকেশন নাই, কিন্তু ন্যাচারাল ইনস্টিংক্ট। ভূগোলে পড়া আপনার কোনো কাজে লেগেছে? ভূগোলে পড়াটা কঠিন প্রশ্ন করলেন। এটা মানে এটা আমার জীবনের হয়তো একটা মানে প্রশ্ন, যে আমি দেশে ধরেন ক্লাস 10 পর্যন্ত 16 বছর লেখাপড়া করলাম, কলেজে 2 বছর লেখাপড়া করলাম, বিশ্ববিদ্যালয়ে এসে 4 বছর লেখাপড়া করলাম। আমাকে কখনো, তখনকার কথা বলছি আমি, আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই তুমি এটা কেন পড়ছো, এবং কোনো ক্লাসে কোনো শিক্ষক কোনো সাবজেক্টের সাথে বাস্তব জীবনের অ্যাপ্লিকেশনটা কোথায়, কিভাবে এইটা তোমার জীবনে বা তোমার সমাজে বা তোমার রাষ্ট্রে রিলেটেড, সেটি বলেনি। অবশ্যই বলে নাই। এখন হয়তো বলে। দর্শক, এই পর্যায়ে আমরা একটি বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে শুনবো জনাব আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন এবং মেয়ে মানিজা হোসেন তার সম্পর্কে কি বলছেন। দর্শক, ফিরে এলাম রাজনীতির বাইরে অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি জনাব আনোয়ার হোসেন মঞ্জু, রাজনীতিবিদ এবং সম্পাদক। আমরা তার ব্যক্তি জীবন, তার বিশ্বাস, তার কাছের মানুষ, তার অবসর জীবন, এসব নিয়ে কথা বলছি। আমরা এখন দেখব জনাব আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন এবং মেয়ে মানিজা হোসেন তার সম্পর্কে কি বলছেন, তা দেখব। 40 বছর যার সাথে ঘর করলাম, এতদিন পরে কি বলা যায় যে স্বামীটি খারাপ না ভালো? স্বামীটি ভালোই হবে, না হলে সময় কাটালাম কি করে? জীবন তো চলেই গেল। সংসার করলাম, ছেলেমেয়েরা মানুষ হলো। তিনি একজন নামকরা রাজনীতিবিদ। এরকম একটি লোকের ঘর করা যে কি জিনিস, একমাত্র রাজনীতিবিদরাই, স্ত্রীরাই বলতে পারবেন। তার উপর আবার সাংবাদিক, তার পারিবারিক পেশা এবং রক্তের মধ্যেই চলে গেছে বলতে যায়। বিয়ের পরের জীবনে প্রায় দিনই আমি দেখেছি ও ভোরবেলা 4টার সময় বাড়ি ফিরত। আজকের দিনে কোনো মেয়ে হলে হয়তো বাড়ির সংসার ছেড়েই চলে যেত। গান শুনতে ভালোবাসে, পশু পাখি পালন করে, গাছ পাগলা লোক, বাগান করতে পছন্দ করে। কাজে এদিক দিয়ে দেখলে মনে হয় যে কাজ পাগলা লোকের মধ্যে কিছু নরম জিনিসও আছে, যার জন্য হয়তো জীবন সঙ্গী হিসাবে আমারও খুব একটা অসুবিধা হয়নি এতগুলো বছর কাটিয়ে যেতে। আনোয়ার হোসেন মঞ্জুকে তো শুধু আমি আমার আব্বা হিসাবেই জানি। তো অন্যরা ওনাকে পলিটিশিয়ান অথবা এডিটর অথবা মেম্বার অফ পার্লামেন্ট অথবা ভাই, চাচা, মামা এসব হিসাবে কিভাবে জানে আমি অতটা বলতে পারবো না। কিন্তু আব্বা হিসাবে আমরা ছোটবেলায় আব্বাকে অত পাই নাই, কারণ আব্বা ওই সময় মনে হয় আমার বাচ্চাকালে আব্বা 13 বছরই তো যোগাযোগ মন্ত্রী অথবা কোনো ধরনের মন্ত্রী, সবসময় মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। তো বড় হয়ে এখন আমি আব্বার সাথে আরো বেশি ভালো কোয়ালিটি টাইম পাচ্ছি, অথবা আব্বার ইন্টারেস্টগুলি আরো ভালো করে বুঝতে পারি। আব্বা যেমন গাছপালা, বাগান করতে অনেক পছন্দ করে, এটা আব্বার থেরাপি।
তো এটা ছোটবেলায় আমরা অত করে বুঝতাম না। এখন আমি দেখি আব্বার যে বাগান করেছে ওইটাই তো আব্বার আসল লেগেসি। হাউ টু ট্রিট আ ওমেন এটা আনোয়ার হোসেন মঞ্জুর থেকে কেউ মনে হয় ভালোই জানে না। আব্বার টেস্ট অনেক ভালো, জুতা কাপড় গয়না সবচেয়ে আব্বার যেটা কিনে দেয় চয়েস করে সেটা সবাই আমরা পছন্দ করি। তো এই দিক দিয়ে ওনার অ্যাফেকশন উনি অনেক ভালো করে ট্রিট করতে পারে, মানে ভালো ডিনার খাওয়াবে, হয়তো সবসময় ফোন করে বা ইমেল করবে। তো আব্বার সময় সবসময় না দিতে পারলেও যে জেস্টারগুলি দেয় সেগুলি মানে ওয়ার্থ লটস অফ টাইম আর কি। আব্বা কখনোই আমাদের কথা ভুলে না, এটা জানা কথাই। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আপনার স্ত্রী এবং মেয়ের কথা শুনছিলাম, আপনি কি ফ্যামিলির প্রতি জাস্টিস করতে পেরেছেন? জাস্টিস তো আমি আমার নিজের প্রতি করতে পারি নাই। অতএব আমি যদিও লয়ার আমি ফার্স্ট পার্ট পর্যন্ত আমি পড়েছিলাম, আমার কথা কাজ করে যান, মূল্যায়ন অন্যরা করুক। আমি আমার এলাকা বা দেশের জন্য হয় এরশাদ সাহেবের সরকারে, না হলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়, সে দায়িত্বটা আমি তাদের না সকলের সন্তুষ্ট রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু আপনি নিজের উপরে জাস্টিস করতে পারেননি, এটা বলছেন কেন? এটা কেন বলছি তার মানে হলো জাস্টিস টু বি ডিফাইন্ড দেন, আমি কি বুঝি জাস্টিস বলতে, তার উপর এটা মানে বিষয় নিশ্চয়ই আগে ডিফাইন করা যাক। ডিফাইন করতে হয়। তো আমরা কেউ জীবনের প্রতি কিন্তু জাস্টিস করতে পারি না। কি সম্ভাবনা আমার ছিল, সেই সম্ভাবনাটাকে আমি বিশ্লেষণ করেছি কিনা, সেই সুযোগটা আমি যে সমাজে বড় হয়েছি, মা জন্ম হয়েছে, তাই না, সেই সমাজে সেই পরিবেশ আছিল কি ছিল না তা আমি জানি না। তবে শিল্পোন্নত দেশে যার ভিতরে সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করে নিয়ে আসা, প্রকাশিত করার, সফলতা অর্জনের যে সুযোগ সেখানে হয়, আমাদের দেশে এই যে সুপ্ত যে আমাদের এগুলি সম্ভাবনাগুলি, এগুলি বিকশিত করার এই পত্র পত্রিকা বা লেখক লেখিকাদের লেখার মধ্যে ছাড়া বাস্তব জীবনে এটা যে কত রূঢ়, কত তিক্ত অভিজ্ঞতা আমার আছে। লেখাপড়া করেছে, ভালো করেছে, চাকরি পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, কি ব্যবসা ক্ষেত্রে বলেন, কি চাকরি বাকরির ক্ষেত্রে বলেন, ছোটবেলায় শুনেছি যে মামুর জোর লাগে, আজকে এই বয়সেও শুনি যে মামুর জোর লাগে। আর সেই তাহলে পরে এই যে দীর্ঘ যে জীবনটা, এবং এখানে আমি রাজনীতিতে ছিলাম, 25 বছর আমি সংসদে ছিলাম, আমার সরকার ছিল, আমি সরকারের যাদের সরকার তাদের পক্ষে কাজ করেছি, তাহলে এই জীবনের শেষ প্রান্তে এসে দেখি এখনো নাকি মামুর জোর লাগে। দর্শক, আমরা এই পর্যায়ে জনাব আনোয়ার হোসেন মঞ্জু অবসর সময়ে যা দেখতে পছন্দ করেন বা যেভাবে সময় কাটান সেরকম একটি জিনিস দেখব। আপনারা শুনে খুব অবাক হবেন, এটি একটি কার্টুন চরিত্র যেটি আনোয়ার হোসেন মঞ্জু উপভোগ করেন। চলুন দেখি উনি অবসর সময়ে কি দেখেন। আমরা আপনার প্রিয় কার্টুন ছবি টম এন্ড জেরি দেখছিলাম। আমরা জানি আপনি পিঙ্ক প্যান্থারও দেখতে পছন্দ করেন। অনেক সবই কি কার্টুন চরিত্র? সবই কার্টুন চরিত্র। এর ভেতরে শুধুই কার্টুন না কোনো মেসেজ রয়েছে? মেসেজটাকে আপনাকে বের করে নিতে হবে। আপনি কি বের করেছেন? যেমন টম এন্ড জেরি থেকে একটা জিনিস মানে টম
জেরিকে বিরক্ত করে, জেরি টমকে বিরক্ত করে, এবং তারা আঘাতপ্রাপ্ত হয়, তারা বেশ মানে দুজনই দুজনের জীবনকে অতিষ্ঠ করে ফেলার মতো অবস্থা। এই সময় একটা ঘটনা ঘটে, সেটা কি, একটা টেলিগ্রাম আসলো টমের কাছে, কি তুমি যদি জেরিকে বিরক্ত না করো, ত্যক্ত বিরক্ত না করো, তাহলে তুমি $1 মিলিয়ন পাবে। একজনে উইল করে থয়ে গেল। তো টম তো খুব খুশি। এখন জেরি এটা সুযোগ নিচ্ছে এবং সে রিয়েলি টমের জীবনটাকে দুর্বিষহ করে ফেললো। তখন একদিন টম জেরিকে আক্রমণ করলো। তখন জেরি ওই টেলিগ্রামটা দেখালো। ও টেলিগ্রামটা হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলে টম জেরির মুখের ভিতরে ঢুকে দিয়ে বললো, I may have lost $1 million, but I'm happy. অতএব কি, এটাকে যদি কিছু শিখতে চান, সবকিছু যদি শেখা যায়। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আমরা বিনোদন বা আপনার অবসর সময় থেকে এবার আপনার ফুড হ্যাবিটের দিকে একটু যেতে পারি। আমরা শুনেছি যে কেউ দাওয়াত দিলে আপনি জিজ্ঞেস করেন যে কি খাওয়াবেন, এবং তার উপরে নির্ভর করে, সকলকে না না নিশ্চয়ই কাছের মানুষকে, তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে কাচ্চি বিরিয়ানি হলে কত মাইল পর্যন্ত যাওয়া যায়। আপনি প্রায় 2 মাইল দূরে গেলেও কাচ্চি বিরিয়ানি খেতে যান। এক সময় ছিল, এক সময় ছিল, এখনো চান্স নেই। আচ্ছা, সো কাচ্চির প্রতি এই আকর্ষণ। দেখেন, আমরা নর্মালি তো বাসায় যে ধরনের খাবার ইত্যাদি খাই, এগুলি খুব স্বাস্থ্যসম্মত করা হয়। মানে খাসির মাংস আমরা বাসায় প্রায় পাবেনই না, ওখানে তো গরুর মাংস থাকবে মোস্টলি, এটা মাছ না হলে মুরগি, মানে যেগুলোর ভিতর ফ্যাট নাই। কিন্তু চর্বি জাতীয় জিনিস স্বাস্থ্যের জন্য যতই খারাপ হোক না কেন, আপনার এটা অত্যন্ত সুস্বাদু। তো যখন বয়স কম ছিল তখন তো দাওয়াত না পেলে যে কিনেও খেতাম। আর আমার ঢাকা শহরে বড় হয়েছে, ওল্ড টাউনে আমরা বড় হয়েছে, তো সেই জন্য এইসব খাবারের প্রতি, তেহেরির প্রতি দুর্বলতা আমার এখনো আছে। এগুলো ওল্ড টাউনে যদি আপনি পুরান ঢাকা যদি বড় না হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে এটা আপনি এই আকর্ষণ বোঝা মুশকিল, বোঝা যাবে না। আমরা যদি আপনার আমরা এমনিতে জেনে থাকি আমাদের ফ্যামিলিতে পড়া না পড়লে মা বকুনি দেন বা মারেন, তো আপনাকে মারা হয়েছিল পড়ার জন্য? পড়ার জন্য। আমি তো ক্লাস 6 কি পড়তেন ওই সময়? না, আমি স্কুলে পড়তাম। ক্লাসের পড়া। এখানে একটা জিনিস পার্থক্য ছিল, সেটা হলো ধরুন 12টা 1টা পর্যন্ত লেখাপড়া করতাম। তো মানে হয়তো আমি মানে স্ট্রেট ফরওয়ার্ড লোক, আমি মুখস্থ করতে খুব অভ্যস্ত। আমরা শুনেছি আপনি ফিজিক্স কেমিস্ট্রিও মুখস্থ করে ফেলতেন। মানে আমি বিশ্বাসই করতাম না এটা আমার পক্ষে বোঝা সম্ভব। আচ্ছা, তাই না? তাহলে মুখস্থ করে ফেলাই ভালো। কিন্তু আমার বন্ধু বান্ধব আমার চাইতে অফকোর্স 2-1 জন মেরিটোরিয়াস ছিলেন, তারা বুঝে। তো আমি ভাবতাম যে আমার সাথে মিথ্যা কথা বলছে, কেননা আইনস্টাইনের থিওরি বা এডিসনের থিওরি, এটা তো এই জিনিসগুলো তো বোঝা সম্ভব নয়। অত আমি মুখস্থ করতাম। এবং বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার ডিপার্টমেন্টের হেড না, যারা নিয়ে থিসিস করতেছিলাম, উনি আমাকে একটা ছোট্ট বই দিলেন যে তুমি আপনি এটা পড়ে আসবেন, নেক্সট ক্লাসে আমি এটা আপনার সাথে আলাপ করবো। আমি স্যার এটা কোনো সমস্যা না স্যার, আমি মুখস্থ করে আসবো স্যার। না, এটা যেহেতু আমি আপনাকে পড়তে বলেছি, মুখস্থ করলে হবে না। এটা আমরা আরো একটা ঘটনা জেনেছি যে আপনি ক্লাসে বরাবরই প্রথম হতেন। একবার একটি ছেলে প্রথম হয়েছিল এবং আপনি দ্বিতীয় হয়েছিলেন 2 থেকে 3 তে ওঠার সময়। তো আপনার এক বন্ধু জাহাঙ্গীর তাকে পিটিয়েছিল। তো এই ঘটনাটি কি আপনাদেরকে বলবেন? ঘটনা তো আমি জানি না, আমার বন্ধু তাকে কেমন পিটার, তবে এখনকার মতো পিটানি ছিল না। এই পিটানি না। আচ্ছা, তবে হ্যাঁ, কারণ এটা একটা ক্লাসের একটা মানে ও তার এলিজিয়েন্স আমার প্রতি দেখালো। ওই ছেলেটার নাম আজিজ ছিল। যদিও এই ঘটনার পর এই ছেলের বাবা আমাকে দাওয়াত করে তার বাসায় খাওয়াইছিলেন, এবং সন্ধ্যা হয়ে গেছিল, সেজন্য নয়াপল্টনে উনি, আমরা তখন মানে কমলাপুর বা দয়াগঞ্জে থাকি বা স্বামীবাগে, উনি আমার সাইকেলে একটা লাইটার দিয়ে দিলেন।
দর্শক, আমরা এই পর্যায়ে আরো একটি বিরতি নিব। বিরতির পর ফিরে এসে শুনবো জনাব আনোয়ার হোসেন মঞ্জুর তিনজন বন্ধু আবেদ খান, সালাউদ্দিন আহমেদ বাচ্চু এবং এনাম হারুন তার সম্পর্কে কি বলছেন। দর্শক, আপনারা দেখছেন রাজনীতির বাইরে। আমাদের আজকের অতিথি জনাব আনোয়ার হোসেন মঞ্জু। আমরা আলোচনার এই পর্যায়ে তার কয়েকজন বন্ধুর কাছ থেকে তার সম্পর্কে কিছু মন্তব্য শুনবো। মঞ্জু আমার প্রায় বন্ধুত্বের বয়স বোধহয় 55 বছর হবে। আমরা 55 বছর ধরে বন্ধু, পারস্পরিকভাবে এক পাড়া থেকে ছোটবেলায় বড় হয়ে ওঠা। আনোয়ার হোসেন মঞ্জুর মাথায় ছিল, এখন যেটা আছে সেটা হলো টাক, আর তখন একেবারে মাথা ভর্তি ঈর্ষা জাগা নিয়ে চুল ছিল আনোয়ার হোসেন মঞ্জুর মাথায়। এত ঝাঁকড়া চুল যে ওখানে বোধহয় চিরুনি ঢুকানো খুব মুশকিল ছিল। তো মঞ্জুর সঙ্গে আমার খুব মজার ব্যাপার আছে অনেকগুলো। আমরা একসঙ্গে কিন্তু পড়াশুনো করেছি, যেমন একসঙ্গে এক পাড়ায় থেকেছি, যেমন একসঙ্গে খেলাধুলো করেছি। এক সময় সে রাজনীতি করেছে, আমাদের রাজনৈতিক জগৎ ভিন্ন ছিল। সংবাদপত্র জগতে বিশেষ করে ইত্তেফাকে, তার ইত্তেফাকে কিন্তু আমি থেকেছি একসঙ্গে, আমরা চাকরি করেছি। এখনো পর্যন্ত মঞ্জুর সঙ্গে হয়তো আমার দেখা একটু কম হয়, কিন্তু যখন দেখা হয় আমরা অন্তরের যে উত্তাপ, সেই উত্তাপটা এখনো পর্যন্ত অনুভব করি, অন্তপক্ষে আমি তো করি। তার সঙ্গে আমার অনেক দিকের ব্যবধান আছে বটে, কিন্তু সে ব্যবধানটা রাজনৈতিক ব্যবধান কিংবা কোনো ব্যবধানই বন্ধুত্বের যে সম্পর্ক সেটাকে অতিক্রম করেনি কখনোই। এদিক থেকে আমি সৌভাগ্যবান। মঞ্জু তো নিজে একটা ক্লাব করতো ক্রিকেট খেলার, এবং আমার খুব মনে আছে যে আমারও একটা ক্লাব ছিল আমাদের এলাকায়। তো একবার তো মঞ্জুর সঙ্গে, আমাদের মঞ্জুর ক্লাবের সঙ্গে আমাদের ম্যাচ হবে। সেই ক্রিকেট ম্যাচে তারা খেলছিল ভালো, আমরাও খারাপ খেলছিলাম না, কিন্তু একটা সময় এসে আমরা প্রায় পরাজয়ের মুখোমুখি। এবং সে সময় আমার ভ্রাতা তিনি আম্পায়ারিংয়ের দায়িত্ব নিয়ে ফেললেন স্বামীবাগ মাঠে, এবং তারপরে তাদের সব দমাদ্দম আউট হতে থাকলো এবং আমাদের কেউ আউট হচ্ছে না। এরকম একটা সিচুয়েশনে খেলা ভণ্ডুল হয়ে গেল। ভণ্ডুল হয়ে যাওয়ার পরে আমরা করলাম কি, ওই মঞ্জুর যা যা ছিল ব্যাট বল সেগুলো নিয়ে আমাদের বাসায় নিয়ে চলে গেলাম। ওই এক ধরনের ডানপিটে পনা আর কি।